নমস্কার, আমি কুশ। ঘোষবাবুর গোয়েন্দাগিরি চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবু রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ, এক ব্যতিক্রমী পুলিশ অফিসার, যিনি শুধুই আইনরক্ষক নন, একাধারে গোয়েন্দা ও মানবতাবাদী। তার তীক্ষ্ণ বুদ্ধি, নিখুঁত পর্যবেক্ষণ ক্ষমতা এবং অতল বিশ্বাস ন্যায়ের প্রতি তাকে অপরাধীদের কাছে ভয়ঙ্কর আর সাধারণ মানুষের কাছে আশার প্রতীক করে তুলেছে। সাহিত্যের প্রতি গভীর অনুরাগী, তিনি অপরাধ সমাধান করেন যুক্তি, মনস্তত্ত্ব ও মানব চরিত্র বিশ্লেষণের মাধ্যমে। ভয় বা চাপ কোনো কিছুকেই প্রশ্রয় দেন না তিনি। ঘোষবাবু জানেন, রহস্য যত গভীরই হোক, সত্য একদিন না একদিন প্রকাশ হবেই, যদি প্রশ্নগুলো সঠিকভাবে করা যায়। চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি এই সপ্তাহের ঘোষবাবুর গোয়েন্দাগিরি কাহিনী, নিখোঁজ নবাবের রহস্য। বৃষ্টি ভেজা সন্ধ্যা, ছোট শহর রহিমপুর যেন থমকে দাঁড়িয়ে আছে এক গভীর আতঙ্কে। কুয়াশা নামছে ধীরে ধীরে, আর সেই কুয়াশার মধ্যে থেকে যেন ভেসে আসছে এক প্রাচীন অতীতের ছায়া। নবাববাড়ি, শহরের একমাত্র প্রাসাদ সমগড়, বহু বছরের পুরনো এক জমিদার বাড়ি। এখন সেটির বাসিন্দা নবীন নবাব সাদাফ আলী খান, ইতিহাসপ্রেমী ও দুর্মূল্য পুরাতাত্ত্বিক সামগ্রীর সংগ্রাহক। আর আজ সকাল থেকে তিনি নিখোঁজ। নবাবের ব্যক্তিগত সহকারী জামশেদ ছুটে আসে থানায়, চোখে মুখে আতঙ্ক, কণ্ঠে কাঁপুনি। ঘোষবাবু, নবাব সাহেব, উনি নেই, কোথাও নেই, সকাল থেকে খুঁজে পাচ্ছি না। ঘোষবাবু তখন থানার কফিতে চুমুক দিচ্ছিলেন। চোখ তুলে তাকালেন, তার চোখে না ছিল ভয় না বিস্ময়, বরং এক ধরনের কৌতূহল। রাত থেকে কাউকে বলেননি কোথাও যাচ্ছেন? না স্যার, রোজ যেমন হয় সকালে নাস্তা দেবেন বলে ডাকতে গিয়েছিলাম, দেখি দরজা খোলা, ঘর ফাঁকা, বিছানাও গোছানো, কিন্তু সিন্দুকটা সেটা খোলা। ঘোষবাবু কিছুক্ষণ চুপ করে থাকলেন, এরপর গম্ভীর স্বরে বললেন, নবাব বাড়ি একটা নয়, পুরোটাই যেন এক গোলক ধাঁধা। চলো, চলেই দেখা যাক। নবাব বাড়ি পৌঁছানো মাত্র এক ধরনের অদ্ভুত ঠান্ডা লাগল ঘোষবাবুর গায়ে। বাড়ির দেয়াল জুড়ে ভাঙাচোড়া চুনকাম, পুরনো দিনের কাঠের পাল্লা, আর দেয়ালে টাঙানো বিশাল ছবি মৃত জমিদারদের, যেন তারাও জানেন আজ কিছু একটা ঘটেছে। জামশেদ তার ঘর দেখালেন, একতলা দক্ষিণ দিকের ঘর। ঘরের মধ্যে বিশাল কাঠের বিছানা, পাশে টেবিলে কিছু বই ছড়ানো, মেঝেতে এক কাপ চায়ের কাপে আধ খাওয়া বিস্কিট, আর জানালার পাশে এক ছোট লাল রঙের কাঠের সিন্দুক, যার ঢাকনা খোলা। ঘোষবাবু ধীরে ধীরে এগিয়ে গিয়ে তাকালেন সিন্দুকের দিকে। ভিতরে রাখা ছিল কিছু মুদ্রা, একজোড়া হাতির দাঁতের তৈরি খুদে মূর্তি, আর এক ফালি কাপড়, যার মাঝে ছিল কিছু লেখা। যদি দণ্ডের মালিক বদলায়, তার দেহ থাকবে, আত্মা থাকবে না। ঘোষবাবু চোখ টিপে দেখলেন কিছু একটা গন্ধ পাচ্ছেন তিনি। গন্ধটা অপরিচিত নয়, এটা পুরনো কাগজের, আর্দ্র মাটির, আর কিছু একটা গোপন ইতিহাসের। তিনি ঘরের চারপাশ পরীক্ষা করতে শুরু করলেন। দরজা ভাঙা নয়, জানালা ভেতর থেকে আটকানো, কাঁচ অটুট। কেউ ভেতরে এলো কিভাবে? ঘোষবাবুর চোখ এবার উঠে গেল ঘরের এক কোণার বইয়ের আলমারির দিকে। সেখানে একটা বই ছিল বেঁকে, অন্য বইয়ের শাড়ির সঙ্গে না মেলে। হাতে তুলে টানতেই একটা ক্লিক শব্দ। ঘোষবাবু জানেন এই শব্দ। এ শব্দ মানে গোপন কোঠরি। জামশেদ হতভম্ব। স্যার, এটা তো আমি জানতামই না। ঘোষবাবু তার দিকে তাকালেন, ঠোঁটে হালকা হাসি। তোমার না জানাটাই স্বাভাবিক। যারা খুন করে তারা সব সময় চায় কেউ কিছু না জানুক, কিন্তু তারা জানে না ঘোষবাবু জানেন সব সময় কিছু না কিছু রয়ে যায়। ঘোষবাবু বইয়ের তাক থেকে সেই মেকে থাকা বইটি টানার পরই পুরনো দেওয়ালের পেছন থেকে এক ঘর্ষণের শব্দ ভেসে এলো, যেন বহু বছর পর কোনো যন্ত্র আবার চালু হলো। সঙ্গে সঙ্গে তাকের পাশের দেওয়াল একটু ফাঁকা হয়ে গেল।
সেখানে ছিল একটা সরু দরজা, প্রায় অদৃশ্য। জামশেদ হতচকিত। স্যার, আমি তো কখনো দেখিনি। ঘোষবাবু শান্ত গলায় বললেন, বহু পুরনো জমিদার বাড়িতে এই ধরনের কুঠুরি থাকাটা অস্বাভাবিক নয়, বরং যদি না থাকত সেটা অবাক করত। ঘোষবাবু ছোট টর্চ বের করলেন, দরজার ফাঁক দিয়ে ভেতরে আলো ফেলতেই দেখা গেল সরু সিঁড়ি নিচের দিকে নামছে। চলো, বলে এগিয়ে গেলেন তিনি। জামশেদ কিছুটা কাঁপা কাঁপা পায়ে অনুসরণ করল। নিচে নামতেই একটা গুমোট গন্ধ নাকে এলো। পচা কাঠ, পুরনো ধুলো আর কি যেন একটা অচেনা গন্ধ। জায়গাটা একরকম বদ্ধ, কিন্তু দেয়ালে টাঙানো পুরনো আলপনা চোখে পড়ল। অদ্ভুত সব চিহ্ন। ঘোষবাবু এক জায়গায় দাঁড়িয়ে চোখ নিলেন চারপাশে। দেওয়ালের এক কোণায় আঁকা ছিল একজন লোক, যার হাতে একটা রাজদণ্ড। তার সামনে হাঁটু কেড়ে বসে আছে 5 জন, চোখ বন্ধ, মাথা নুয়ত। তার নিচে লেখা, দণ্ড যার দুনিয়া তার, কিন্তু অভিশাপ ও সন্ধি হয়। ঘোষবাবু গম্ভীর হলেন। এই রাজদণ্ডটা কি এখানেই ছিল, জামশেদ? জি স্যার, বহু বছর ধরে। শুনেছি নবাব সাহেব কলকাতার এক নিলাম থেকে কিনেছিলেন। তারপর থেকে ওনাকে ঘিরে গুজব বাড়তে থাকে। কি ধরনের গুজব? কেউ বলে উনি দণ্ডে চোখ রাখলে ঘুমাতে পারেন না, কেউ বলে রাতে কারুর সঙ্গে কথা বলেন না, কেবল একা বসে থাকেন সিন্দুকের পাশে। ঘোষবাবু চুপ করে থাকলেন। তার চোখ এবার পড়ল কুঠুরির ঠিক মাঝখানে রাখা একটা কাঠের খাঁচার মতো কিছুতে। সেটা খোলাই ছিল, ভিতরে কিছু নেই, কেবল মেঝেতে একটা ছোট্ট কাগজের টুকরো। ঘোষবাবু সেটা হাতে তুলে পড়লেন, যে রাজা অভিশপ্ত দণ্ড নিজের করে নেয়, তার কণ্ঠ রুদ্ধ হয় সময়ের আগে। আমি সরে যাচ্ছি, কিন্তু ফেরার পথ জানি। আমাকে বাধা দিলে পরিণাম হবে ভয়াবহ। ঘোষবাবু ফিসফিস করে বললেন, নবাব সাদাফ আলী নিজে লিখেছেন এটা, কিন্তু এটা চিঠি নয়, এটা চ্যালেঞ্জ। নিজের অন্তর্ধানকে মহস্য বানিয়ে কিছু ঢাকতে চাচ্ছেন উনি। প্রশ্ন হল, কি? তারপর ঘোষবাবু কুঠুরির এক কোণায় থাকা পুরনো কাঠের বুক খুলে দেখলেন, সেখানে কিছু কাঠের টুকরো, এক পুরনো দিনলিপি আর একটা সোনার চাবি। চাবির মাথায় খোদাই করা SAK 1922। ঘোষবাবু ফিসফিস করে বললেন, SAK, সাদাফ আলী খানের পূর্বপুরুষ। 1922 সালে কি হয়েছিল এই পরিবারে? ঘোষবাবু সেই গোপন কুঠরি থেকে বেরিয়ে এলেন। মনে মনে ঠিক করলেন রাতেই তিনি যাবেন পুরানো ফাইল ঘরে, যেটা থানার পাশেই, কারণ রহিমপুরে 1922 সালের এক প্রাচীন কেস ফাইল এখনও আছে, যার নাম হয়তো অনেকে ভুলে গেছে, কিন্তু ইতিহাস মনে রেখেছে। সুলতান আলী খানের মৃত্যুর দিন। ঘোষবাবু ফাইল খোলা পড়তে লাগলেন। 22শে আগস্ট 1922, স্থান নওয়াব বাড়ির শয়নকক্ষ, মৃতদেহের অবস্থান রাজদণ্ডের পাশে, মুখ গাঢ় নীল। সন্দেহভাজন কেউ নেই, দরজা জানালা ভিতর থেকে বন্ধ। পাশে একটি বাক্য লেখা ছিল, আমি দণ্ডের মালিক নই, আমি তার শিকার। মামলাটি বন্ধ করা হয় অপরিচিত কারণ দেখিয়ে। ঘোষবাবু সোজা হয়ে বসলেন। ঠিক একই ধাঁচের ঘটনার পুনরাবৃত্তি চলছে এখন। ইতিহাস যেন পুনরায় তার ক্লেশ ফেরাচ্ছে। তিনি ধীরে ধীরে ফাইল বন্ধ করলেন, নিজের খাতায় কিছু নোট টুকে নিলেন। নওয়াব সাদাফ নিজেই কি পূর্বপুরুষের পথ অনুসরণ করছেন? দণ্ডের মালিকানা পেতে কে মরিহা? কার স্বার্থে ইতিহাসের পুনরাবৃত্তি দরকার? ঠিক তখনই মোবাইলে ফোন এলো। ঘোষবাবু, আমি সায়ন্তন বলছি, মিডিয়া অফিসার। আজ সকালে শহরে এক বিদেশি গবেষক এসেছেন। বলছেন তিনি নওয়াব সাদাফের সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু উনি এখন নিখোঁজ, তাই ওই ভদ্রলোক থানায় আসতে চাইছেন। ঘোষবাবুর চোখে ক্ষীণ আলো ফুটল। বেশ, বলো কাল সকালে আসতে। ফোন কেটে তিনি ফিসফিস করলেন, বহিরাগত কারুর আগমন এবং সেই সাথে নওয়াবের নিখোঁজ হয়ে যাওয়া, সময়টা বড়ই অদ্ভুত নয় কি? পরদিন সকাল, থানায় হাজির সেই গবেষক। নাম ড ক্রিস্টোফার হেনরি, ব্রিটিশ নাগরিক। চেহারায় পরিপাটি, কিন্তু চোখে একরকম অস্থিরতা। ঘোষবাবু বললেন, আপনি নওয়াব সাদাফকে কি উদ্দেশ্যে খুঁজছিলেন? ড হেনরি,
আমি ভারতীয় রাজচিহ্ন ও পুরাতত্ত্ব নিয়ে কাজ করি। সম্প্রতি জানতে পারি সাদাব সাহেবের কাছে এক নীল পাথরের রাজদণ্ড আছে, যার উৎস মধ্য এশিয়ায় এবং যার কাহিনী অনেকটা আপনার অশ্বমেধ যজ্ঞের মতোই। ইতিহাসে বহু যুদ্ধ, হত্যা, আত্মহত্যা এই বস্তু ঘিরে ঘটেছে। আমি সেটি অধ্যয়ন করতে চেয়েছিলাম। উনি দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন তিনিই নেই। ঘোষবাবু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ঘরে পিন পড়লেও শোনা যাবে এমন নীরবতা। তিনি ডক্টর হেনরির দিকে তাকিয়ে বললেন, এই দণ্ড যদি এতটাই অভিশপ্ত হয়, তাহলে আপনি তাকে নিয়ে এতটা আগ্রহী কেন? ডক্টর হেনরি হেসে ফেললেন। ঠোঁটে লেগে রইল এক অদ্ভুত রহস্য। মিস্টার ঘোষ, আমি ইতিহাস বিশ্লেষণ করি, কিন্তু অভিশাপকে ভয় পাই না। বরং সেই অভিশাপের উৎস কোথা থেকে, সেটাই আমার আসল আগ্রহ। ঘোষবাবু সোজা হয়ে তাকালেন তার দিকে। তাহলে আপনি জেনে রাখুন, এই ইতিহাস এবারেও হয়তো রক্ত চাইবে, আর সেই রক্তের ছাপ আপনি পায়ে মেখে ফেলেছেন কিনা সেটা বোঝার সময় এসেছে। ঘোষবাবু নওয়াব বাড়ির সহকারী জামশেদকে আবার থানায় ডেকে পাঠালেন। তার অভিজ্ঞতা বলে, কোনো ব্যক্তি যদি হঠাৎ নিখোঁজ হয়ে যায়, তার শেষ দিনটির প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করতে হয়। ঘোষবাবু জিজ্ঞেস করলেন, তোমাদের শেষ কথা কবে হয়েছিল? জামশেদ খানিকক্ষণ ভাবল। স্যার, নিখোঁজের আগের দিন বিকেলবেলা। উনি খুব অস্থির ছিলেন, কাগজ কলম নিয়ে কিছু লিখছিলেন। বলেছিলেন, আগামীকাল একটা সত্যের মুখোমুখি হব। আমি জিজ্ঞেস করেছিলাম কিসের সত্য। উনি কিছু বলেননি, শুধু বললেন, সব কিছুর একটা সময় আসে, কাল বুঝতে পারবি। ঘোষবাবু খাতায় নোট নিলেন। উনি কোথায় লিখছিলেন সেটা কি পাওয়া গেছে? ডেস্কে লিখছিলেন স্যার, কিন্তু ওটা তো খুঁজে পাইনি। হয়তো কোনো খসড়া রয়ে গেছে। ঘোষবাবু নিজের দল নিয়ে আবার গেলেন নওয়াব বাড়ির লেখার ঘরে। পুরনো কাঠের ডেস্ক, তার ভিতরে ড্রয়ারে এক গাদা পুরনো খাতা, কাগজ। খুঁজতে খুঁজতে একটি পাতলা নীলচে খাতা পাওয়া গেল। শেষ পাতায় লেখা কয়েকটি লাইন। আমি জানি তারা আসছে। রাজদণ্ড শুধু ইতিহাস নয়, এটা এক ভয়ঙ্কর উত্তরাধিকার। আমি যদি না থাকি, তবে কেউ যেন এর মালিকানা দাবি না করে। ঘোষবাবু কাগজটি হাতে নিয়ে তাকালেন আলোয়। কালির ধরন, হস্তাক্ষর সবই নিশ্চিত করল এটি নওয়াব সাদাফের লেখা। তিনি নিচু গলায় বললেন, এই চিঠি আত্মহত্যার পূর্বাভাসও হতে পারে, আবার উদ্দেশ্যমূলক ভয়েরও চিহ্ন। কিন্তু কারা এই তারা? কে ছিল নওয়াবের এতটা আশঙ্কার কারণ? চোখ মেলে বাইরে তাকালেন ঘোষবাবু। প্রাসাদের ছাদে শীতের হালকা কুয়াশা নেমে এসেছে। মনে হচ্ছিল কেউ হয়তো তাকে দেখছে। ঘোষবাবু জামশেদকে বললেন, নওয়াব সাদাফ যে শুধু ইতিহাস ভালোবাসতেন তা নয়, ইতিহাসের পাঁজরে পা দিয়ে হাঁটছিলেন। সেই ইতিহাস এখন আমাদের সামনে রক্তমাখা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নওয়াবের সেই লেখা দেখে ঘোষবাবুর মনে আরও প্রশ্ন জমা হতে থাকে। তারা কে? রাজদণ্ডের এমন কি শক্তি ছিল যা তাকে লুকিয়ে রাখতে, এমনকি নিজের জীবন বিপন্ন করতে বাধ্য করল? ঘোষবাবু সিদ্ধান্ত নিলেন, এবার ইতিহাসের পাতা উল্টাতে হবে। তিনি গেলেন রহিমপুর শহরের পুরনো লাইব্রেরিতে, যেটা শহরের এক প্রাচীন জমিদারি পরিবারের দান। সেখানে বহু পুরনো জমিদারি রেকর্ড, কোর্ট কেস, উইল এবং স্থানীয় ইতিহাস সংরক্ষিত আছে। ঘণ্টা দুয়েক খোঁজাখুঁজির পর তিনি পেলেন একটি গুরুত্বপূর্ণ দলিল। সুলতান আলী খানের উত্তরাধিকার বিতর্ক ১৯৩০। এই ফাইল থেকে জানা গেল, নওয়াব সাদাফ আসলে একমাত্র উত্তরাধিকারী ছিলেন না। তার বাবা সাইফ আলী খান মৃত্যুর আগে দুজন ছেলেকে উত্তরাধিকার আবর্তেন। এক সাদাফ, বর্তমান নওয়াব; দুই আবেদ আলী, সাইফের দ্বিতীয় স্ত্রীর ছেলে। কিন্তু আবেদ বিদেশে চলে গেলে এবং এক সময় মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় সম্পত্তির মালিকানা এককভাবে সাদাফের হাতে আসে। ঘোষবাবু ফাইল বন্ধ করে বললেন,
যদি আবেদ আলী বেঁচে থাকে তাহলে সাদাফ নওয়াবের গদির আসল দাবিদার কে? এই প্রশ্ন মাথায় আসতেই তিনি নওয়াব বাড়ির পুরনো কর্মচারীদের খোঁজ করলেন। একজন জানালেন, কয়েক মাস আগে এক অপরিচিত ব্যক্তি নওয়াব সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিল। লম্বা দাড়ি, বিদেশ ফেরত সাজ পোশাক আর কথাবার্তায় ছিল খাস জমিদারি টান। ঘোষবাবু তখনই বুঝে যান আবেদ আলী হয়তো ফিরে এসেছে। আর যদি সাদাফের নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে তার হাত থাকে? তিনি নোটবুকে লিখলেন, ১. দুটি উত্তরাধিকার, সাদাফ ও আবেদ। ২. রাজদণ্ড, বিতর্কিত ক্ষমতার প্রতীক। ৩. কারুর না কারুর জন্য এই দণ্ড মানেই আসন এবং অন্যর জন্য অভিশাপ। ঠিক তখনই ঘোষবাবুর মোবাইলে ফোন এলো। কলটি থানার কনস্টেবল প্রদীপের কাছ থেকে। স্যার, আমাদের কাছে একটা অদ্ভুত খবর এসেছে। কাল রাতে কেউ একজন নওয়াব বাড়ির পেছনের বাগানে খনন করছিল। আমরা গিয়ে কিচ্ছু পাইনি, তবে মাটি দেখে বোঝা যাচ্ছে কিছু একটা চাপা দেওয়া হয়েছিল। ঘোষবাবুর কপালে চোখ। এবার হয়তো সত্যির দেহ উঠবে মাটির নিচ থেকে। তিনি ফিসফিস করে বললেন, এই তদন্ত ধাঁধা নয়, এটা যেন একটা প্রাচীন যুদ্ধ। রাজদণ্ড শুধু ইতিহাস নয়, এটা এখন এক অভিশপ্ত প্রতিযোগিতা। নওয়াব বাড়ির ইতিহাস ও উত্তরাধিকার বিতর্ক যত গভীরে যাচ্ছে ততই নতুন নতুন রহস্য সামনে আসছে। ঘোষবাবু ডক্টর ক্রিস্টোফার হেনরির আচরণে অস্বস্তি বোধ করছিলেন। সবসময় তার কথায় একটা লুকোচুরির গন্ধ ছিল। নিজেকে ইতিহাসবিদ পরিচয় দিলেও তার শরীরী ভাষা ছিল এক গোয়েন্দার মতো, শান্ত, পর্যবেক্ষণশীল এবং ঠান্ডা মাথার। ঘোষবাবু শহরের বিদেশি আগমন রেজিস্টার ঘেঁটে দেখেন ডক্টর হেনরি 1 মাস আগেই ভারতে ঢুকেছেন। কিন্তু রহিমপুরে আসার আগে তিনি কোথায় ছিলেন? তিনি কলকাতা অফিসে ফোন করেন এবং অনুরোধ করেন হেনরির গত 1 মাসের ট্র্যাভেল রেকর্ড জোগাড় করে দিতে। কয়েক ঘন্টার মধ্যে রিপোর্ট আসে। ডক্টর ক্রিস্টোফার হেনরি 15 দিন আগে ভোপাল, পুরাতন অস্ত্র সংগ্রহের মেলা। 10 দিন আগে ভুবনেশ্বর, একটি নীল পাথরের প্রদর্শনী। 5 দিন আগে কলকাতা, সেখান থেকে সরাসরি রহিমপুর। নাম নথিভুক্ত এক বিদেশি সংস্থার সদস্য, আর্চ সিগমা, ইউরোপীয় গুপ্ত প্রত্নতত্ত্ব গবেষণা দল। ঘোষবাবু চুয়াল শক্ত করলেন। এই সংস্থার নাম তার এক পুরনো মামলায় এসেছিল। এরা বিভিন্ন দেশের অভিজাত সম্পদ ও প্রত্নবস্তু চুরি করে আন্তর্জাতিক কালোবাজারে বিক্রি করে। তিনি পুলিশের প্রযুক্তি বিভাগকে নির্দেশ দেন, হেনরির মোবাইল নাম্বার, লোকেশন এবং ইমেল ট্র্যাকিং শুরু করো। ওর প্রতিটি গতিবিধি নজরদারিতে রাখো এবং ওকে আপাতত শহর ছাড়তে দিও না। পরদিন প্রযুক্তি বিভাগ জানায় হেনরির মোবাইল লোকেশন পাওয়া গেছে নবাব বাড়ির পেছনের নকশাঘরের কাছে, যেদিন সাদাফ নিখোঁজ হন তার আগের রাতেই। ঘোষবাবু এবার নিশ্চিত, ডক্টর হেনরি কেবল গবেষক নন, তিনি একজন অপেশাদার গুপ্তচর যার নজর রাজদণ্ডে। তিনি থানায় বসিয়ে হেনরিকে জিজ্ঞেস করলেন, মিস্টার হেনরি, আপনি কি জানেন রাজদণ্ড কেবল একটি দুষ্প্রাপ্য বস্তু নয়, এ নিয়ে অতীতে খুন হয়েছে? হেনরি ঠান্ডা গলায় উত্তর দিল, মিস্টার ঘোষ, ইতিহাসের সব সম্পদই রক্তে ভেজা, আমরা কেবল সেগুলো উদ্ধার করি। আপনি তদন্ত করুন, আমি সহযোগিতা করব। ঘোষবাবু মৃদু হেসে বললেন, আপনার সাহায্য নিতে হলে আপনাকে নজরদারিতে রাখতেই হবে, কারণ রাজদণ্ড যদি ইতিহাস হয়, আপনি ইতিহাসের একটি বিপজ্জনক চরিত্র। এই সময় ঘোষবাবুর হাতে আসে একটা ছবি, একটি ড্রোন ক্যামেরায় তোলা। তাতে দেখা যাচ্ছে রাত 2টার দিকে নবাব বাড়ির পেছনের চত্বরে ছায়ামূর্তি ঘোরাঘুরি করছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু হাতে একটা লোহার যন্ত্র যা দিয়ে মাটি খোঁড়া হচ্ছে। ঘোষবাবু চোখ টিপে বললেন, এই রাজদণ্ড শুধু প্রতীক নয়, এটা এক ক্ষমতার নেশা, আর এই নেশায় যে মরিয়া, সে খুন করতেও পিছুপা হবে না। ঘোষবাবু এক নতুন সূত্রের অপেক্ষায় ছিলেন, এমন কিছু যা পুরো কেসটিকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেবে, এবং সেটাই ঘটল পরদিন সকালে। নবাববাড়ির পুরনো বাটলার রহিম চাচা থানায় এসে জানালেন, সাহেব, একটা কথা বলবো, কিন্তু ভয়ের কথা।
আজ থেকে 40 বছর আগে আমি একবার ভুল করে নিচতলার পেছনের ঘরে ঢুকে পড়েছিলাম। সেখানে একটা কাঠের ফ্লোরে চাপা দরজা ছিল। আমি খোলার সঙ্গে সঙ্গে শুনি ভেতর থেকে কারোর গলায় চিৎকার। তারপর কেউ দরজা ঠেলে বন্ধ করে দেয়। সেদিনের পর সেই ঘরে আর যায়নি। ঘোষবাবুর চোখ জ্বলে উঠল। চাপা দরজা, পুরনো সুড়ঙ্গ। তিনি সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে হাজির হলেন সেই ঘরে। নবাব বাড়ির রান্নাঘরের পেছনে একটা অন্ধকার গুদামঘর। সব সরিয়ে কাঠের মেঝের নিচে ছোট্ট আয়তাকার বোর্ড দেখা গেল, যেটার চারপাশে পুরনো লোহার ফ্রেম। ঘোষবাবু নিজেই ধীরে ধীরে দরজাটা খুললেন। একটা সিঁড়ি নেমে গেছে পাতালে। বাতাসে গন্ধ, মাটি, স্যাঁতস্যাঁতে দেয়াল আর কিছুর পচা গন্ধ। টর্চ জ্বালিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলেন ঘোষবাবু, সঙ্গে প্রদীপ, অনুপম আর 2 কনস্টেবল। সুড়ঙ্গটা লম্বা এবং সরু, তবে দেওয়ালে পুরনো টর্চ হোল্ডার আর ইটের কাজ ছিল। প্রায় 200 মিটার হাঁটার পর তারা পৌঁছালো একটি ছোট্ট কক্ষে। সেখানে খোলা ট্রাঙ্ক, ছেঁড়া কাপড়, কিছু আধুনিক ওষুধ এবং একটা ধুলো পড়া রক্তমাখা শেরওয়ানি পড়েছিল। ঘোষবাবু সেটা তুলে দেখলেন। এটা সাদাফ নবাবের শেরওয়ানি, কিন্তু আশেপাশে কোথাও দেহ নেই। একটি দেওয়ালে হিন্দিতে লেখা ছিল, আমি তাদের বিশ্বাস করেছিলাম, ওরা আমার বিশ্বাস ভেঙেছে। যদি কেউ পড়েন জানবেন আমি এখানে বন্দী ছিলাম। শেষটা রক্তে লেখা, অস্পষ্ট। ঘোষবাবু উঠে দাঁড়ালেন। এটা নিশ্চিত নবাব এখানে ছিলেন, সম্ভবত বেঁচে নেই, কিন্তু তার খুনিরা এই পথেই এসেছে। সুড়ঙ্গ কোথায় শেষ হয় সেটা খুঁজতেই হবে। তারা আরেকটা পথ খুঁজে পেলেন। সেই সুড়ঙ্গ চলে গেছে শহরের বাইরের এক জঙ্গলের দিকে। ঘোষবাবু বললেন, এই সুড়ঙ্গ শুধু পুরনো পালানোর রাস্তা নয়, এটা এখন খুনিদের গোপন রাস্তা। ওরা রাজদণ্ড হয়তো এই পথেই সরিয়ে ফেলেছে। ঘোষবাবুর কণ্ঠে দৃঢ়তা। এই সুড়ঙ্গ আমাকে নিয়ে যাবে খুনের আসল উৎসের কাছে। সুড়ঙ্গ ধরে ঘোষবাবুদ্দল প্রায় আধ ঘন্টা হাঁটার পর বাইরে আলো দেখা গেল। সেই আলোর দিক ধরেই তারা উঠে এলো একটা পুরনো কুয়োর ভেতর থেকে। কুয়োটা শহর থেকে দূরের এক পরিত্যক্ত জমিতে। আশেপাশে শুধুই জঙ্গল আর ঝোপঝাড়। হঠাৎ একটি শুকনো ঝোপের ভেতর থেকে একটা আওয়াজ এলো, খস খস খস। ঘোষবাবু হাতে সিগন্যাল দিলেন। 2 কনস্টেবল ঘিরে ধরল এলাকা। এক কিশোর ছেলেকে ধরে আনা হলো। ছেলেটির নাম ছিল রফিক, বয়স অনুমান 15। সে ভয়ে কাঁপছিল, বারবার বলছিল, আমি কিছু করিনি স্যার, আমি শুধু দেখেছি। ঘোষবাবু কোমল গলায় বললেন, কি দেখেছ রফিক? ভয় পেও না, সত্যি বললে তোমায় রক্ষা করব। রফিক জানালো সে জঙ্গলে কাঠ কুড়াতে আসে। প্রায় 1 সপ্তাহ আগে রাত 1টার সময় এই কুয়োর কাছে সে দেখতে পায় একটা গাড়ি এসে দাঁড়ায়। 2 জন লোক গরুর গলায় কাপড় বেঁধে একজনকে টানতে টানতে বের করে আনে। লোকটার মুখের রুমাল বাঁধা ছিল। তারপর তারা তাকে কুয়োর নিচে নামিয়ে দেয়। আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, কিন্তু লোকটার পাগুলো কাঁপছিল, মানে সে তখনও বেঁচে ছিল। ঘোষবাবু চুপচাপ শুনছিলেন। তারপর বললেন, সাদাব তখনও বেঁচে ছিল, তাহলে এখন কোথায় সে? ঘোষবাবু রফিককে নিয়ে কুয়োর আশেপাশে খোঁজ শুরু করলেন। একপাশে পাওয়া গেল পোড়া কাঠ আর ছাই, কারোর বসবাসের চিহ্ন, আর একটা ছোট্ট ঝুঁপুড়ির ভিতরে পড়েছিল একটা আধ পচা জামা আর মেডিকেল ইঞ্জেকশনের শিশি। ঘোষবাবু চুপচাপ দাঁড়িয়ে বললেন, কারোর ট্রিটমেন্ট চলছিল এখানে, হয় সাদাফ না হলে। তিনি জামাটা তুলে দেখেন। সাদা পায়জামা কুর্তা, কাপড়ের ভাঁজে SN লেখা। সাদাফ নবাবের জামা। এই মুহূর্তে ঘোষবাবুর মনের মধ্যে দৃঢ় হয়ে গেল একটা কথা, সাদাফ এখনও বেঁচে থাকতে পারেন এবং কেউ তাকে বন্দি করে তার উপর পরীক্ষা চালাচ্ছে। প্রশ্ন একটাই, কারা এবং কেন? এই সময় ঘোষবাবুর ফোনে খবর আসে, ডক্টর হেনরি গতরাতে হঠাৎ রহিমপুর ছেড়ে পালিয়ে গেছেন। তার হোটেল ঘর ফাঁকা। ক্যামেরার ফুটেজে দেখা গেছে তিনি একটি গাড়ি করে জঙ্গলের দিকেই বেরিয়ে গেছেন। ঘোষবাবু দাঁড়িয়ে পড়লেন। খেলা শুরু হয়েছে। ঘোষবাবু খবর পেলেন ডক্টর হেনরি একটি কালো SUVতে করে জঙ্গলের দিকেই পালিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে তিনি জেলা পুলিশ কন্ট্রোলকে জানিয়ে একটা ব্যারিকেড বসানোর নির্দেশ দেন এবং নিজে একটি জিপে করে রওনা দেন সেই দিকেই। গাড়িতে বসেই তিনি ভাবছিলেন, ডক্টর হেনরি কেন পালালেন? যদি তিনি নির্দোষ হন, তাহলে এই আচরণ কেন? এই সময় প্রদীপ জানালো, স্যার, ডক্টর হেনরির লাইসেন্সকৃত ওষুধ গবেষণার একটি প্রকল্প ছিল, যেখানে দুর্লভ রক্তগোষ্ঠী বিশ্লেষণ করা হতো। কিছু পুরনো রিপোর্টে পাওয়া গেছে নবাব সাদাফের রক্ত এক ধরনের বিরল প্রোটিন বহন করে, যা কিছু বিদেশি ওষুধ সংস্থার কাছে গুরুত্বপূর্ণ। ঘোষবাবুর চোখ সরু হয়ে এলো।
তাহলে কি সাদাফকে জ্যান্ত ধরে রেখে তার রক্ত বা শরীরের উপর গবেষণা চলছে? হঠাৎই ওয়্যারলেসে খবর এলো, সদরপুরের কাছে পুরনো এক গির্জায় গাড়িটি ঢুকেছে, কিন্তু এখনও বেরোয়নি। ঘোষবাবু তড়িৎ সিদ্ধান্ত নিলেন, ওদের ঘিরে ফেলো, আমি সামনে গিয়ে ঢুকছি। পুরনো গির্জা, একটা পরিত্যক্ত কাঠামো, জানালা ভাঙা, গম্বুজে বাদুরের বাসা, আর মাঝখানে বিশাল ক্রিশ্চিয়ান ক্রুশ। ঘোষবাবু ঢুকেই শুনলেন নিচতলা থেকে গোঁ গোঁ শব্দ। হাতে পিস্তল নিয়ে তিনি নামলেন নিচের ঘরে। সেখানে এক আলো আঁধারি ঘরে একটা ধাতব খাটে শুয়ে আছে একদম শুকিয়ে যাওয়া শরীর। নিঃসন্দেহে নবাব সাদাফ। তার শরীরের পাশে বিভিন্ন যন্ত্রপাতি, ইঞ্জেকশন ও স্ক্যানার সাজানো, কিছু চীনা লেবেলও আছে। পেছনে দাঁড়িয়ে এক ব্যক্তি, ডক্টর হেনরি। ডক্টর হেনরি বলল, আপনি খুব দেরি করে এসেছেন মিস্টার ঘোষ। এই রক্ত, এই কোষ, এটা চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যৎ। আমি শুধু গবেষণা করছি। ঘোষবাবু শান্ত গলায় বললেন, তুমি অপহরণ, নির্যাতন ও হত্যা করার চেষ্টায় লিপ্ত। তুমি একজন চিকিৎসক নও, এক বিকৃত মস্তিষ্কের বিজ্ঞানী। হেনরি হঠাৎ এক সাইরিন বাজিয়ে দেয়। আশেপাশে আরও 2 জন গার্ড ঢুকে আসে। তবে বাইরে পুলিশ ইতিমধ্যেই গির্জা ঘিরে ফেলেছে। এক ধস্তধস্তি, এক গুলির লড়াই, শেষমেশ ডক্টর হেনরি এবং তার 2 সহযোগী ধরা পড়ে। নবাব সাদাফ অচেতন, তবে বেঁচে আছেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়। ঘোষবাবু দাঁড়িয়ে থাকেন সেই ধ্বংসস্তূপে, গির্জার ধুলোয় ভরা ফ্লোরে, চোখে শান্তি ও গর্বের ছায়া। তিনি মনে মনে বললেন, একজন মানুষকে লোভ কতটা অন্ধ করতে পারে তার প্রমাণ এই কাহিনী। ঘোষবাবু হাসপাতালের আইসোলেশন ইউনিটে ঢুকলেন। নবাব সাদাফ ধীরে ধীরে জ্ঞান ফিরে পেয়েছেন। মুখে অক্সিজেন মাস্ক, চোখে ক্লান্তির ছাপ, কিন্তু মনে একটা প্রশান্তি। ঘোষবাবু শান্তভাবে তার পাশে বসলেন। আপনি কেমন আছেন স্যার? সাদাফ একটু মাথা নাড়িয়ে বললেন, আপনি আপনি আমাকে বাঁচিয়েছেন। ঘোষবাবু হালকা হাসলেন। আপনার ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে পুরো রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল জানেন? নবাব একটু চুপ করে থেকে বললেন, ঘোষবাবু, আপনি জানেন আমার নিজের ভাই আমাকে বিক্রি করে দিয়েছে। ডক্টর হেনরির সঙ্গে হাত মিলিয়ে। ঘোষবাবু আতকে উঠলেন। আপনার ভাই রউফ? উনি তো বারবার বলেছিলেন আপনি মানসিক অবসাদে ভুগছিলেন। সাদাফ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি শুধু রক্ত দিতাম, কিছু মেডিকেল ট্রায়ালে, কারণ আমার রক্তে এক ধরনের প্রোটিন আছে। আমি জানতাম না তারা আমাকে বন্দি করে এভাবে ব্যবহার করবে। তিনি কেঁপে উঠলেন। রউফ নিজের সম্পত্তি আর টাকায় সন্তুষ্ট ছিল না। হেনরির সঙ্গে চুক্তি করে আমার শরীর, আমার জীবন বিক্রি করেছিল। আমাকে প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে তারা সরিয়ে ফেলে। ঘোষবাবুর কপালে ভাঁজ। এই বর্ণনা অনুযায়ী শুধু ডক্টর হেনরি নয়, এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে রউফ নবাব, ভাই হয়ে ভাইকে বিক্রি করেছে। ঘোষবাবু হালকা গলায় বললেন, সাহস রাখুন স্যার, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি দোষীদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। ঘোষবাবু হাসপাতাল থেকে বেরিয়ে ফোনে নির্দেশ দিলেন, রউফ নবাবকে নজরে রাখো, ওর ফোন ট্র্যাক করো, আর বিদেশি অ্যাকাউন্টে অর্থ প্রবাহ খুঁজে দেখো। এখন সময় সত্যি সামনে আনার। ঘোষবাবু এক গভীর রাতের বেলায় পৌঁছালেন নবাব বাড়ির প্রাসাদে, যেখানে রউফ নবাব তখনও অনন্ত ধ্যানরত নাট্যভঙ্গিমায় বসেছিলেন। হাতে হুইস্কির গ্লাস, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে একটা অদ্ভুত ঠান্ডা ভাব। ঘোষবাবু বললেন, রউফ সাহেব, একটু কথা বলার আছে। রউফ হাসলেন। আরও কিছু তথ্য পেতে এসেছেন? আপনি তো এখন নায়ক বনে গেছেন, নবাব সাদাফকে উদ্ধার করেছেন। ঘোষবাবু পকেট থেকে একটি নথি বের করে টেবিলে রাখলেন। এগুলো কি আপনার ব্যাংক স্টেটমেন্ট? সিঙ্গাপুরের এক অফশোর অ্যাকাউন্টে গত 6 মাসে কয়েক কোটি টাকা জমা পড়েছে। পেছনে যে কোম্পানির নাম, সেটি ডক্টর হেনরির গবেষণাগার সংস্থা। রউফের মুখ থমকে গেল। ঘোষবাবু আরও এগোলেন। নবাব সাদাফের রক্তে বিরল প্রোটিন থাকায় হেনরির আগ্রহ ছিল, কিন্তু আপনার সাহায্য না পেলে সে কখনো তাকে ধরতে পারত না। আপনি ইচ্ছাকৃতভাবে ভাইকে মিথ্যা বলে ঘুমের ওষুধ খাইয়ে বন্দি করিয়েছেন, তার চিকিৎসা অধিকার কেড়ে নিয়েছেন। রউফের ঠোঁট কাঁপছিল। সে ফিসফিস করে বলল, আমি চাইনি তাকে মারতে। আমি শুধু কিছু বছর একা রাজত্ব করতে চেয়েছিলাম।
আমার সব কিছু ছিল, কিন্তু ক্ষমতা ছিল না। ও সব কিছু নিয়ন্ত্রণ করত। তার চোখে তখন দগদগে ঈর্ষা। ঘোষবাবু রূঢ় গলায় বললেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র, অপহরণ, বিদেশি সংস্থার সঙ্গে বেআইনি চুক্তি ও হত্যা চেষ্টার অভিযোগ প্রমাণিত। আপনাকে গ্রেফতার করা হচ্ছে রাউফ নবাব। সঙ্গে সঙ্গে তার অফিসাররা এসে রাউফকে হাতকড়ি পরিয়ে নিয়ে যায়। রাউফ হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে বলে ওঠে, তোমরা জানো না, সাদাফ নিজেই এই পৃথিবীতে থাকতে চাইতো না। ওর অতীত ছিল ভয়ঙ্কর। ও নিজে কিছু গোপন করত। ঘোষবাবুর মুখ করে, কিন্তু তার চোখ তখন ধীরে ধীরে গভীর হয়ে উঠছে। এই গল্প কি এখানেই শেষ, নাকি এর পেছনে আরও কিছু আছে? রউফ গ্রেফতার হওয়ার পর 2 দিন কেটে যায়। সাদাফ নবাব শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়েছেন, কিন্তু মানসিক দিক থেকে এখনও থর থর করে কাঁপছেন। তার ঘুম নেই, চোখে অস্বস্তি। ঘোষবাবু আবার তার কাছে গেলেন। আপনার ভাই বলেছেন আপনি নিজেও কিছু গোপন করছিলেন। ওর এই দাবি কি সত্য? সাদাফ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর জানালেন, ঘোষবাবু, আজ আমি আপনাকে এমন এক কথা বলবো যা কখনো প্রকাশ করিনি। আমি আসলে একজন ডাক্তার ছিলাম, লন্ডনে প্র্যাকটিস করতাম। কিন্তু 2003 সালে এক মেডিকেল ট্রায়ালের সময় আমার ভুলের জন্য 3 জন রোগীর মৃত্যু হয়। সে ভুল চাপা দেওয়া হয়, কিন্তু আমার বিবেক আমায় ছেড়ে দেয়নি। আমি চোখ মুছলেন। ভারতে ফিরে আমি সব ছেড়ে দিই। রউফ তখনই বুঝতে পারে আমার বিশেষ রক্তর কথা। আমার শরীর নানান ভাইরাস প্রতিরোধে সক্ষম। এটা মেডিকেল গবেষণার জন্য দুর্লভ। আমি চাইনি নিজের শরীরকে আবার কোনো ল্যাবরেটরির বন্দী বানাতে, কিন্তু আমার ভাই আর হ্যানেরি, তারা আমার দুর্বলতা জানত। ঘোষবাবু নীরবে শুনছিলেন। আপনি কি কখনো হত্যার আশঙ্কা করেছিলেন? সাদাফ উত্তর দিলেন, হ্যাঁ। তাই আমি শেষ কয়েক মাসে নকল চিঠি লিখতাম, জাল প্রেস বিজ্ঞপ্তি ছড়াতাম, যাতে মনে হয় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। ভেবেছিলাম এটাই তাদের পরিকল্পনায় জট তৈরি করবে, কিন্তু তা হয়নি। এই সময় এক পুলিশ কনস্টেবল এসে খবর দেয় ডক্টর হ্যানারি ভারতে ফিরে এসেছে, গোপনে, এবং তার ফোন লোকেশন ট্রেস করে তাকে এখনই ধরা সম্ভব। ঘোষবাবুর চোখ জ্বলে উঠল। তাহলে এবার শেষ খেলাটা খেলা যাক। কলকাতার বাইরের একটি পরিত্যক্ত কারখানা, সেখানে রাতের অন্ধকারে আলো জ্বলছে। সিসিটিভি ট্র্যাক করে জানা গেছে ডক্টর হেনরি সেখানে ঢুকেছে ঘণ্টাখানেক আগে, সঙ্গে 2 জন বিদেশি দেহরক্ষী। ঘোষবাবু প্রস্তুত। তাঁর নেতৃত্বে একটু বিশেষ দল নিয়ে তিনি পৌঁছলেন নির্ধারিত জায়গায়। টিম 1 পিছন দিক ঘিরে রাখো, টিম 2 সঙ্গে থাকো, নির্দেশ দিলেন তিনি। হাঁক তুলে সংকেত দিলেন, আর তারপর হালকা শব্দের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। কারখানার ভেতরে পুরনো রাসায়নিকের গন্ধ, কাঁপা কাঁপা আলো, আর তারই মাঝখানে একটি ছোট্ট অফিস ঘর। সেখানেই বসে আছে ডক্টর হেনরি লারসন। চোখে স্টিলের চশমা, ঠোঁটে নির্লিপ্ত হাসি। ওয়েলকাম মিস্টার ঘোষ, সে বলল। আই নিউ ইউড কাম। ঘোষবাবু শান্ত গলায় বললেন, তুমি যা করেছ তা শুধু বেআইনি নয়, অমানবিকও। সাদাফ নওয়াবকে তুমি পণ্যে পরিণত করেছিলে। হেনরি হাসল। তিনি নিজের শরীরের গুরুত্ব বুঝতেন না। আমি তাকে অমরত্ব দিতে পারতাম। তার শরীর থেকে এমন প্রোটিন আমি আবিষ্কার করেছি যা ক্যান্সারের নিরাময় হতে পারে। আমি কি অপরাধ করেছি? ঘোষবাবু ধীরে ধীরে পিস্তল তুলে ধরলেন। তুমি জানো, একে বলেন নৈতিক ঠিক পাপ। তুমি বিজ্ঞান আর লোভের নাম করে একজন মানুষকে বন্দী করেছ, তার অনুমতি ছাড়াই তার শরীর ব্যবহার করেছ। ঘোষবাবুর সঙ্গে সঙ্গে কমান্ডোরা ঘর ঘিরে ফেলে। হেনরির মুখের হাসি মিলিয়ে যায়। সে দাঁড়িয়ে পড়ে, কিন্তু দেহরক্ষীরা বাধা দেওয়ার আগেই নিরস্ত্র করা হয়। তোমার জন্য ইন্টারপোল অপেক্ষা করছে, ঘোষবাবু বললেন। ডক্টর হেনরিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার ছবি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘোষবাবু প্রাসাদে ফিরে যান। সেখানে ডক্টর নওয়াব তার জন্য অপেক্ষা করছেন। আপনার জন্যই আমি আবার মুক্ত ঘোষবাবু। এই ঋণ আমি কোনোদিন শোধ দিতে পারব না। ঘোষবাবু মৃদু হেসে বলেন, এই কাজের জন্য আমরাই আছি নওয়াব সাহেব। তবে আপনি এবার নিজের অতীত থেকে শিক্ষা নিন। বিজ্ঞান, ক্ষমতা আর আত্মার মধ্যে একটা রেখা থাকা উচিত। সাদাফ মাথা নত করেন। বাইরে তখন সূর্য উঠছে। নতুন এক দিনের শুরু, এক নতুন জীবনের আশায়। ডক্টর হেনরির গ্রেপ্তারের পর সংবাদ মাধ্যমে ঝড় ওঠে। সংবাদপত্রের হেডলাইন,
বঙ্গের নওয়াবকে বন্দী করেছিল আন্তর্জাতিক চক্র। ওসি ঘোষ উদ্ধার করলেন সত্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষবাবুকে বিশেষ সম্মান জানানো হয়। তার বুদ্ধি, সাহস এবং ধৈর্য মুগ্ধ করে সবাইকে। তবে এই কোলাহলের মাঝে ঘোষবাবু চুপচাপ বসে আছেন নিজের টেবিলে। ঘরের কোণে ধূপকাঠির ধোঁয়া, পুরনো একটা রবীন্দ্রসঙ্গীত বাজছে। একটা রহস্য আমাদের শুধু উত্তর দেয় না, প্রশ্নও ছুড়ে দেয়। তিনি বললেন সহকারী চ্যাটার্জিকে। চ্যাটার্জি বললেন, নওয়াব সাহেব তো বললেন আপনাকে তারা পরিবার মনে করেন। এখন থেকে আপনার নামে নতুন ভবনের নামকরণ হবে। ঘোষবাবু হেসে বললেন, নাম নয়, মানুষ চায় নিরাপত্তার সুবিচার। আমি চাই এদেশে আর কোনো সাদাফকে বন্দী হতে না হয়। বিজ্ঞানের নামে যেন আর কোনো মানুষকে বিক্রি না করা হয়। সেই মুহূর্তে ফোন বেজে উঠল। অপর প্রান্তে এক অন্য থানার অফিসার। ঘোষবাবু, এক অদ্ভুত কেস পেয়েছি। এক বৃদ্ধাকে প্রতিদিন রাত 12টায় তার মৃত স্বামী দেখতে আসতে বলে দাবি করছেন। ঘোষবাবু চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। চোখে জলজল করে উঠল পরিচিত উত্তেজনা। ঠিকানা পাঠিয়ে দাও, আমি রওনা হচ্ছি। রহস্যের পথ কখনো থামে না। একটির পর একটি অন্ধকারে আলোর খোঁজে এগিয়ে যান ঘোষবাবু, সাহস, যুক্তি আর মানবিকতার অস্ত্র হাতে নিয়ে।